রুম থেকে বের হতেই সামনে এসে পড়ল নাফিসা। মুখোমুখি হয়ে পড়তেই অস্বস্তি জমল। নাফিসার চোখ অনিচ্ছা সত্ত্বেও সাইমনের দিকে গেল। সঙ্গে সঙ্গে গত রাতের অভিমানে আবারও বুক ভরল। ঠোঁট চেপে কিছু না বলে উল্টো দিকে হাঁটতে লাগলো। এই পিচ্চি, দাঁড়াও! সাইমনের গম্ভীর গলা শুনে থেমে গেল নাফিসার কদম। সাইমন রাইহানের দিকে তাকিয়ে বলল, তুই আগে নিচে যা, আমি আসছি। রাইহান মাথা নেড়ে নিচে নামতে শুরু করলো। যাওয়ার সময় হালকা মুচকি হাসি দিল নাফিসার দিকে। জবাবে নাফিসাও এক ফোঁটা হাসি ফিরিয়ে দিল। সাইমনের নাফিসাকে ডাকলো, এদিকে এসো। নাফিসা সাইমনের দিকে এগোলো না, বরং উল্টো পাশে ঘুরে হাঁটতে শুরু করলো। অভিমানী মনের জেদ মাথা নাড়তে দিল। সাইমন ওর দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুঁচকাল। তারপর দ্রুত পা বাড়িয়ে গিয়ে ওর হাতটা ধরে টেনে নিজের কাছে টেনে নিল। নাফিসার শরীর একেবারে ধাক্কা খেয়ে মিশে গেল ওর বুকের সাথে। সাইমন ফিসফিস করে বলল, দিন দিন তুমি জেদি, একদম জেদি হচ্ছ। অপ্রস্তুত নাফিসা চমকে উঠল। তারপর ছটফট শুরু করলো ছাড়া পাওয়ার জন্য। ছাড়েন, কেউ চলে আসবে, খারাপ ভাববে। সাইমন চোখ সরু করে তাকালো, গলায় ধমক নামালো, এমন ছোটাছুটি করছো কেন? কি হলো? নাফিসা ভয়ে গলা নামিয়ে বলল, ছাড়েন বলছি। সাইমনের দৃষ্টি আরো গভীর হলো। বেশি কথা বলো তুমি, চুপচাপ স্থির হয়ে দাঁড়াও। শব্দগুলো কানে বাজতেই নাফিসা থেমে গেল। তবুও ওর চোখে অভিমানের স্রোত জমে উঠল সাইমনের বকা শুনে। সাইমন এক হাত বাড়িয়ে নাফিসার কপালে হাত রাখল, তাপমাত্রা মাপল। তারপর মনোযোগী হয়ে মুখের দিকে তাকালো। সকালের আলোয় ওর মুখটা অদ্ভুত সুন্দর লাগছিল। ঘুম ভাঙলার পরপরই একটু ফোলা ফোলা চোখ, ঠোঁটের ভেজা আভা, যেন নিষ্পাপ একটা ফুল। সাইমন কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাতটা ছেড়ে দিল। ছাড়া পেয়ে নাফিসা জোরে জোরে শ্বাস নিল। সাইমন এক কদম শান্ত স্বরে বলল, আমার জন্য এক কাপ কফি বানিয়ে স্টাডি রুমে নিয়ে এসো। কথাটা শুনেই ফট করে মুখ ফসকে বেরিয়ে গেল নাফিসার, পারবো না। সাইমন ভুরু তুলল, কি বললে? নাফিসা হকচকিয়ে গেল। কিছু না বলে ছুট দিল সিঁড়ির দিকে। সাইমন ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঠোঁটের কোণে অদৃশ্য এক মৃদু হাসি খেলে গেল, চোখে এক রাশ রহস্য। তারপরও নিজেও গম্ভীর মুখে স্টাডি রুমের দিকে হাঁটা দিল। স্টাডি রুমে নিস্তব্ধ নীরবতা। মাহবুব রাশিদ আর মাইন রাশিদ পাশাপাশি বসে আছেন। সামনের চেয়ারে বসে আছে সাইমন, হাতে খোলা বই, চোখে চোখ বইয়ের দিকে দৃষ্টিবদ্ধ। পাশে দাঁড়িয়ে আছে রাইহান, মাথা নিচু করে নিজের ভেতরেই ডুবে গেছে সে। অনেকক্ষণ নীরবতা চলার পর মাহবুব রাশিদ বিরক্ত হয়ে উঠলেন, এভাবে ডেকে এনে চুপচাপ বসিয়ে রাখার মানে কি? আমার বাইরে যেতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে। সাইমন ধীরে বই থেকে চোখ তুলে বাবার দিকে তাকালো। ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলল, আজকের মিটিংটা ক্যান্সেল করে দেন, বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। এই কথায় বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল মাহবুব রাশিদ আর মঈন রাশিদের। কি আজে বাজে কথা বলছো? মাথা ঠিক আছে তোমার? ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন মাহবুব রাশিদ। সাইমন, বাড়ির বড় মেয়ে মানে রুহি, রুহির বিয়ে আবার কোথা থেকে এলো আজকে? মঈন রাশিদও বিস্ময়ে বললেন। কিন্তু সাইমন আর কিছুই বলল না, দৃষ্টি ঘুরিয়ে নীরবে তাকালো রাইহানের দিকে। রাইহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বুক ওঠানামা করছে, বারবার ঢোক গিলছে। সাইমন এবার কড়া স্বরে বলল, চুপ করে আছিস কেন? তোকে কথা বলতে বলেছি, কথা বল। রাইহান কাঁপা কাঁপা গলায় মাথা উঁচু করলো, গলায় ঢোক গিলে বলল, বড় মামু, ছোট মামু, আমি রুহিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। রুহিও আমাকে ভালোবাসে, প্লিজ না বলবে না? আর কিছু চাইবো না কখনো, শুধু রুহিকে আমার হাতে তুলে দাও। বলতে বলতেই রাইহানের চোখ টলমল করে উঠল, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই অশ্রু ঝরে পড়বে। ঘরটা আবারও নিস্তব্ধ। মাহবুব রাশিদ স্থির মুখে বসে রইলেন, তার মুখ থেকে কোনো ভাব প্রকাশ পেল না। মঈন রাশিদ বিস্ময়ে তাকিয়ে থেকে বললেন, এসব কবে থেকে চলছে?
আজ হঠাৎ করে এইসব বলছিস কেন? রোহিত যদি বিয়ে না ভাঙতো তাহলে কি করতিস? আগে কেন বলিসনি? রাইহান নিচু মাথায় উত্তর দিল, বড় মামুর একজনকে কথা দিয়ে ফেলেছিল, মামুর কথার খেলাপ হবে বলে কিছু বলতে পারিনি। মঈন রাশিদ নিশ্চুপ হয়ে গেলেন। বুকের ভেতরে অস্বস্তিতে কষ্ট অনুভব করলো। হঠাৎ মনে হলো তিনি তো কখনো মেয়েকে জিজ্ঞাসাই করেননি সে কাউকে ভালোবাসে কিনা, সে এই বিয়েতে রাজি কিনা। বাবা হিসেবে তিনি তাহলে ব্যর্থ। এবার মাহবুব রাশিদ গলা খাকারি দিল, আজ পর্যন্ত তোমাদের ইচ্ছার বাইরে তোমাদের ওপরে কিছু চাপিয়ে দিয়েছি? আশেপাশে তাকালেই তো প্রমাণ পাবে। বলেই এবার সাইমনের দিকে তাকালেন। আমাকে একবার বলতে পারতে, এতটাও খারাপ ভেবো না আমাকে। আমার কথার খেলাপ হবে বলে কখনো তোমাদের ওপরে কিছু চাপিয়ে দেব আর আমার ওপর তোমরা ভরসা করেই দেখতে পারতে। রাইহান কাতর চোখে বড় মামার দিকে তাকিয়ে বলে, বড় মামু প্লিজ এভাবে বলো না। ছোট থেকে তুমি আমাদেরকে আগলে রেখেছো, আমাদের সব ইচ্ছা পূরণ করেছো। মাহবুব রাশিদ কোনো উত্তর দিলেন না। এবার তিনি একজন গৃহকর্মীকে ডাক দিলেন, ওপরে গিয়ে রুহিকে নিয়ে এসো যাও, আর বাড়ির বাকি সদস্যদেরকে ডেকে আনো। কিছুক্ষণের মধ্যেই সবাই উপস্থিত হলো। ঘরে চাপা গুঞ্জন, কিন্তু কেউ কিছুই জানে না। সাবিয়া খালেদ বিস্ময়ে তাকালেন ছেলের দিকে। রাইহান তো তাকে বলেছিল ঢাকায় এখন আসবে না, কদিন পরই আসবে, কাজ আছে। আর রুহির এঙ্গেজমেন্টেও তো আসেনি, এত বলার পরও হঠাৎ সকালে কিভাবে এখানে? রুহি ঘরে ঢুকলো, প্রথমেই চোখ পড়ে গেল রাইহানের দিকে। কতদিন পর এই মানুষটিকে সামনে দেখলো। বুকটা ভরে গেল আবেগে, আবারও অভিমানেও। মাহবুব রাশিদ সবাইকে বসতে বলেন, তারপর রুহিকে ইশারা করলেন পাশে বসতে। রুহি ভদ্র মেয়ের মতো গিয়ে বসলো বড় আব্বুর পাশে। তিনি রুহির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি রাইহানকে ভালোবাসো? নির্দ্বিধায় বলতে পারো। ভুল হয়েছিল আমাদের, তোমাকে কিছু না জিজ্ঞেস করেই বিয়েটা ঠিক করেছিলাম। এখন সুযোগ এসেছে, তুমি যা চাও তাই হবে, কেউ তোমাকে ফোর্স করবে না। রুহির চোখ ভিজে গেল, কান্না ভেজা কণ্ঠে বলল, বড় আব্বু, আমি রাইহান ভাইকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি রাইহান ভাইকে ভালোবাসি। রাইহান মাথা তুলে রুহির দিকে তাকালো, চোখে অপরাধ বোধ। যে মেয়েকে ভালোবেসেছে তার কথা সবার সামনে মাথা উঁচু করে বলতে পারেনি, নিজেকে আজ মনে হচ্ছে কাপুরুষ। তার জন্য রুহিকে এতটা কষ্ট পেতে হয়েছে। ঘর ভরে গেল বিস্ময় আর আবেগে। সাবিহা খালেদ প্রথমে অবাক হলেও পরে মুখে হাসি ফুটল। ইমা বেগমও চোখ মুছলেন, মনে মনে কৃতজ্ঞ হলেন আল্লাহর কাছে। ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে আগেই, না হলে সারাটা জীবন মেয়ের মুখের দিকে তাকাতে পারতেন না। মা হয়ে মেয়ের মনের কথা বুঝতে পারেনি। মাহবুব রাশিদ দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, সবাই প্রস্তুতি নাও, আজই কাবিন হবে, পরবর্তীতে বড় করে অনুষ্ঠান করা যাবে। সাবিহা, তোর কোনো সমস্যা থাকলে বলতে পারিস এক্ষুনি। শেষের কথা সাবিহা খালেদের দিকে তাকিয়ে বললেন, কি যে বলো ভাইয়া, তুমি আমাদের জন্য সব সময় সঠিক সিদ্ধান্ত নেবে। আর ওরা দুজন একে অপরকে যখন পছন্দই করে, এর ভেতরে আমাদের তো কোনো কথা বলার নেই। মাহবুব রশিদ সাবিহা খালেদের কথা শুনে মনে হয় সন্তুষ্ট হলেন। তিনি আবার রুহির মাথায় স্নেহের হাত রেখে সান্ত্বনা দিলেন। তারপর ধীর পদক্ষেপে উঠে গেলেন ঘর থেকে। মঈন রাশিদ ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে এলেন। তার চোখে তখন হাজারো অনুশোচনা, বুকের ভেতরে জমে থাকা অপরাধ বোধ। কাছে গিয়ে মেয়ের মাথায় আলতো করে হাত রাখতেই রুহি আর নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎ হু হু শব্দ করে কেঁদে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। বুক ভরে উঠল জমে থাকা অভিমান, কষ্ট আর ভালোবাসায়। মেয়েকে বুকের ভেতরে শক্ত করে জড়িয়ে ধরে মঈন রাশিদের গলাও ভারী হয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, বাবাকে ক্ষমা করে দিও প্রিন্সেস। বাবা তোমার মনের কথা বুঝতে পারেনি, তোমাকে কিছু জিজ্ঞেস না করেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাবা হিসেবে আমি ব্যর্থ হয়েছি। রুহি আরো জোরে বাবাকে আঁকড়ে ধরল, যেন দীর্ঘদিনের চাপা কষ্ট বাবার বুকের ভেতরে উজাড় করে দিতে চাইছে। ইমা বেগমও এগিয়ে এলেন,
মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে পাশে বসলেন। তার চোখে তখন অশ্রু, কণ্ঠে অপরাধবোধ। আমাকে ক্ষমা করে দিস মা, আমি মা হয়েও তোর মনের কথা বুঝতে পারি নাই। তোকে একবারের জন্যও জিজ্ঞাসা করিনি তুই আসলে কি চাস। রুহি ভেজা চোখে মায়ের হাতটা চেপে ধরল। রিসা আর রাহিলও দৌড়ে গিয়ে রুহি, মঈন, রাশিদের আর ইমা বেগমকে জড়িয়ে ধরল। তাদের ছোট ভালোবাসায় চারপাশ আর আবহ যেন আরো নরম আর আবেগময় হয়ে উঠল। সাইফান ধীর পায়ে রাইহানের পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখল। এ ভাই এ, জেনে শুনে এরকম খবরটাই চণ্ডীকে নিজের কাঁধে চাপাচ্ছিস? হায় রে, কেন? তলে তলে সবাই প্রেম প্রেম করে ঝটকা মেরে দিচ্ছে, আর আমি সারা জীবন মেয়েদেরকে ইগনোর করেই গেলাম বলেই আমার আর তো আর কিছু হলো না রে। শেষের লাইনটা সাইফান এমন হতাশা ভঙ্গিতে বলল। আর রাইহান এবার চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকালো। এভাবে চোখ ছোট ছোট করে তাকাচ্ছ কেন? আমি একটু কান্না করে আসি, বলেই সাইফান মজা করতে করতে রোহিদের দিকে এগিয়ে গেল। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে ওদের সবাইকে জড়িয়ে ধরলো। তারপর শয়তানি করে হাউ মাউ করে কান্না শুরু করে দিল। ওর এই ভণ্ড কান্না দেখে সকলে হেসে ফেলল। কান্নার ভেতরেও রোহির ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। নাফিসা, আফিয়া বেগম আর বিলকিস সারা এরা পাশে দাঁড়িয়ে সাইফানের খুনসুটি মজা দেখছিল। হাসির ভেতরেই হঠাৎ নাফিসার চোখ সরে গেল একপাশে বসে থাকা সাইমানের দিকে। সাইমান নিঃশব্দে ওর দিকে তাকিয়ে আছে। দৃষ্টি যেন একেবারে ভেদ করে যাচ্ছে নাফিসার বুকের ভেতর। মুহূর্তে নাফিসা অস্থির হয়ে উঠল। সে তাড়াতাড়ি করে আফিয়া বেগমের আড়ালে চলে গেল, কিন্তু কৌতূহল সামলাতে না পেরে আবারও মাথা বের করে উকি দিল। সাইমন এখনো একই ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এখন কপাল কুঁচকে। তা দেখে নাফিসা নিজেও ভুরু জোড়া কুঁচকালো। এই সময় বিলকিস সারা বেগম গম্ভীর গলায় সবাইকে উদ্দেশ্য করে বললেন, অনেক হয়েছে, যেহেতু আজকেই কাবিন হবে, আমার মনে হয় সবাইকে কাজে লেগে পড়া উচিত। এভাবে দাঁড়িয়ে বা বসে থাকা ঠিক হবে না। সবাই ধীরে ধীরে ছড়িয়ে গেল, ব্যস্ত হয়ে উঠল বিয়ের প্রস্তুতিতে। রুহি বউ সাজে রাইহানের পাশে বসে আছে। রাইহানের ডান দিকে বসে আছেন সাবিহা খালেদ, আর রুহির বাঁ পাশে বসে আছেন মঈন রাশিদ। রুহির বাবার হাতটা শক্ত করে ধরে রেখেছে। সামনেই বসে আছেন কাজী সাহেব। বিয়ের কাগজপত্র নিয়ে তিনি ব্যস্ত। আর কিছুক্ষণের মধ্যেই কাবিন পড়ানো হবে। পরিবারের বাকি সদস্যরা সবাই উপস্থিত, তাছাড়া কেউ তেমন নেই। রুশনা আর আবিররা নেই, গতকালই তারা ফিরে গেছে। যদিও আজকের জন্য তাদেরকে ডাকা হয়েছিল, কিন্তু ওরা কাজের কারণে আর আসতে পারেনি। একপাশে দাঁড়িয়ে আছে রিশা, নাফিসা আর জারিন। তিনজনে মিলে ফিসফিসিয়ে প্ল্যান করছে কিভাবে রাইহানের জুতা চুরি করা যায়। ওরা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ। মেয়েরা নিজেদের দলে আর ছেলেরা ছেলে পক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। রাইমা অবশ্য কোনো দলে যোগ দেয়নি, তার এইসব করার সময় নেই। সে বারবার চারিদিকে তাকাচ্ছে, সাইমানকে খুঁজছে, কিন্তু সাইমান এখনো পৌঁছায়নি। এদিকে সাইফান, রেদওয়ান আর রাহিল হেসে হেসে এগিয়ে গেল নাফিসাদের দিকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে সাইফানের দিকে। কি প্ল্যানিং চলছে শুনি দেখি, আমরাও একবার মাথা ঘামাই। এই কথাটা শুনে জারিন চোখ উল্টে উত্তর দিল, আমাদের প্ল্যান তোমাদের জানাতে যাব কেন? যাও এখান থেকে, আগে নিজেদের দলের দিকে খেয়াল রাখো। সাইফান ঠোঁট বাঁকিয়ে জারিনের দিকে তাকিয়ে বলল, তোমাদের প্ল্যান এমনিই ব্যর্থ হবে, জুতার উপরে পাহারা দিয়ে রাখবো, তখন দেখবো কিভাবে চুরি করো। জারিন সঙ্গে সঙ্গে হাত কোমরে রেখে বলল, এই যে, অত আত্মবিশ্বাস দেখিও না, আমরা না, তোরা বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিস, রিদওয়ান বলে উঠল। এবার রিশা সামনের দিকে এগিয়ে এসে রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, তোরা আমাদের প্ল্যানিং এখানে শুনতে এসেছিস, আর আবার বেশি বড় কথা লেকচার দিচ্ছিস? রিদওয়ান হেসে বলে, আমাদের খেয়ে দেয়ে কাজ নেই, তোরা যে কি পচামার্কা প্ল্যানিং করেছিস তা শুনতে আসবো। তোরা এমন করে কথা বলছিস যে তোদের আওয়াজ পাশের বাড়ি থেকেও শোনা যাচ্ছে।
রিসা চোখ কুঁচকে রাগী ভঙ্গি করে বলল, তুই একেবারে বেয়াদব, এখনই কিন্তু তোর কান মুচড়ে দেব। এই শুটকি, চুপ থাক, বেশি কথা শিখে গেছিস, আগে জুতা চুরি করে দেখা আগে। সাইফান বুক ফুলিয়ে বলল, আরে আমি বলছি না তোদেরকে বোকা বানাতে 5 মিনিটও লাগবে না। জারির চোখ উল্টে দিল। ওই তো তেহু চলে এসেছে। আফিয়া বেগম তাড়াতাড়ি করে উঠে গেলেন। এবার তাহলে বিয়ে পড়ানো শুরু করে দেন কাজী সাহেব। রাইহান এতক্ষণ সাইমানের জন্যই বসেছিল। সাইমান আসবে, তারপরেই বিয়ে পড়ানো শুরু হবে। এতক্ষণ ওদের ঝগড়া খুনসুটি শুনে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে রেখেছিল ও। আফিয়া বেগমের কথা শুনে নাফিসার দৃষ্টি সাইমানের দিকে গেল। সাইমান আজকে সাদা পাঞ্জাবি পরে এসেছে। সেই সরল রূপে যেন আরো বেশি গম্ভীর আর দৃঢ় লাগছে তাকে। নাফিসা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও দৃষ্টি সরিয়ে নিল। তারপর রিশাদের সঙ্গে গিয়ে বসে পড়ল। অবশেষে সাইমান এগিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে এক পাশে গিয়ে চুপচাপ বসে গেল। কাজী সাহেব, শুরু করুন, আর দেরি করলেন না, দৃঢ় কণ্ঠে বললেন মাহবুব রাশিদ। কাজী সাহেব হাতে কাগজ নিয়ে এগিয়ে এলেন। নিস্তব্ধ পরিবেশে শুরু হলো কাবিন পড়ানো। উপস্থিত সবার দৃষ্টি নিবদ্ধ হলো রুহি আর রাইহানের দিকে। রুহি লজ্জা, কাঁপুনি আর অশ্রুতে ভরা কণ্ঠে কবুল বলার আগে একটু সময় নিল। অন্যদিকে রাইহান দ্বিধা না করেই দৃঢ় কণ্ঠে তাড়াতাড়ি করে কবুল বলে দিল। মুহূর্তেই সবার বুক থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। কাবিন শেষ হতেই রুহি উঠে দাঁড়ালো। সবার সামনে হঠাৎ এগিয়ে গিয়ে সাইমানকে শক্ত করে জড়িয়ে ধরলো। ছোট বোনের অশ্রুসিক্ত আলিঙ্গনে সাইমানও আরও নিজেকে ধরে রাখতে পারল না। মমতার হাত বুলিয়ে দিল বোনের মাথায়। এরপর একে একে বাকি ছোটরা সব কার্যক্রম শেষ হলো। জুতা চুরি নিয়ে বেশ হইচই বাঁধল মেয়ে পক্ষ আর ছেলে পক্ষের মাঝে। রিশা, নাফিসা, জারির মিলে একেবারে প্ল্যান সাজিয়ে রেখেছিল, কিন্তু রাইহান তাদের বেশি বাড়তে দিল না। ঝামেলা শুরু হওয়ার আগেই টাকা দিয়ে দিল। এই নিয়ে সাইফান, রাহিল ও রেদওয়ান ভীষণ রাগ দেখালো। এভাবেই লেনদেন করে মজা কোথায় থাকে, হ্যাঁ বলো তো? সাইফান ভুরু কুঁচকে গজরালো। সবশেষে সারাটা দিন পর সবার আনন্দ হইচইয়ের মধ্যে দিয়ে নবদম্পতিকে বাসর ঘরে পৌঁছে দেওয়া হলো। রুহি ঘরে ঢুকতেই মাথায় রাখা বিয়ের ওড়নাটা এক টান দিয়ে খুলে ফেলল। চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। সোজাসুজি এগিয়ে গেল আলমারির দিকে নিজের জামা বের করতে। রাইহান চুপচাপ দাঁড়িয়ে রুহির প্রতিটি কার্যক্রম লক্ষ্য করছে। এবার একটা ঢোক গিলে সে এগিয়ে গেল রুহির দিকে। পেছন থেকে জড়িয়ে ধরলো আর কাঁধে মাথা রেখে ধীরে ধীরে শ্বাস ফেলল। রুহির হাত সঙ্গে সঙ্গে থেমে গেল। রাইহানের গরম নিঃশ্বাস যেন তার গলার সঙ্গে মিশে গেল। শরীরটা হঠাৎ শিউরে উঠল। রাইহান ওর কাঁধে ধরে একটা চুম্বন এঁকে দিল। রুহির সাথে সাথে চোখটা বন্ধ করে নিল। কিন্তু মুহূর্তের জন্যেই ওর মনে পড়ল অবহেলা, রাগ আর অভিমানের কথা। ঝটকা দিয়ে রুহি নিজেকে রাইহানের কাছ থেকে সরিয়ে নিল। স্পর্শ করবে না তুমি আমাকে। রুহির চোখ তখন টলমল করছে, কাঁপা কাঁপা কণ্ঠে ভরা আবেগ। রাইহান অসহায় দৃষ্টিতে রুহির দিকে তাকালো। বড় ভাইয়া যদি তোমাকে না আসতে বলতো আর আমি যদি ভাইয়াকে সব না জানতাম, তাহলে আজ কি হতো? আমি আমি কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে রুহির। রুহি, কত কিছু ভেতর দিয়ে গেছি জানো? তুমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিলে আমাকে ফেলে রেখে। রাইহানের চোখ লাল হয়ে উঠল, চোখ টলমল করছে। মাথা নিচু করে কণ্ঠ কম্পমান হয়ে বলল, সরি, সরি, কেবল স্রেফ সরি? এসব দিয়ে সব ঠিক হয়ে যায় কি? কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, তুমি আগে আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে, তারপর মাঝপথে এসে কি করলা? ছেড়ে দিলে। তুমি স্বার্থপর রাইহান ভাই। বলতে বলতেই মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল রুহি। রাইহান আর দাঁড়াতে পারল না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে রুহিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। সরি, আর কোনো দিনও এরকম ভুল হবে না। আমি নিজেও জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছি এই কয়দিনে। তোকে আর কষ্ট দেব না কখনো। এবারের মতো ক্ষমা করে দে প্লিজ।
রুহি তার হাত নিজের থেকে সরাতে চাইল, মোছড়ামুছড়ি শুরু করলো, কিন্তু রাইহান আরো শক্ত করে ধরলো ওকে। শেষমেশ রুহি কিছুতেই আর না পেরে চুপ হয়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ অনুভব করলো তার কাঁধে ঠান্ডা কিছুর স্পর্শ করেছে। রাইহান ভাই, তুমি কাঁদছো? কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো ও। রাইহান চুপচাপ থাকলো না, আরো শক্ত করে জড়িয়ে ধরে, গলায় মুখ মুড়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো। ঘরের মধ্যে নীরবতা দীর্ঘ সময় ধরে বিরাজ করলো। তারপর রুহির কণ্ঠ কেঁপে, মুখটা মলিন, মুখটা খুলল, প্লিজ আর কেঁদো না, আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। এবার যদি কিছু হয়, সত্যি আমি মরে যাব। রাইহানের কানে রুহির শব্দটা ভেসে এলেই সে ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে দুই হাতে রুহির দুই গালে আলতো স্পর্শ করলো, কপালে চুমু দিল। তারপর নিজের কপাল ঠেকিয়ে বলল, আর কোনোদিন তোকে এমন কথা বলতেই না দেখি যেন। আর কথা দিচ্ছি, আর কোনোদিনও তোকে ছেড়ে যাব না। তারপর কিছুক্ষণ চুপ থেকে রাইহানের কণ্ঠে এবার মৃদু কাতরতার ঢেউ উঠল, আজ রাতটা আমাকে দিবি? রুহি রাইহানের দিকে তাকালো, চোখে চোখ মিলিয়ে বুঝে গেল সে কি বোঝাতে চাচ্ছে। মুহূর্তের মধ্যে রুহি নিজেকে ধীরে ধীরে তার কোমল অধর মিলিয়ে দিল রাইহানের শক্ত অধরের সাথে। রাইহান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেও প্রেয়সীর নিজ থেকে আসা আমন্ত্রণ আর ফেলে দিতে পারল না। প্রথম স্পর্শে হৃদয়ে একে একে অপরের জন্য আরো দৃঢ়ভাবে ধুকপুক ধুকপুক করতে লাগলো। ঘরটা ভরে উঠল রোমান্টিক উত্তাপ আর আবেগে। ধীরে ধীরে তারা একে অপরের কাছে এসে বসে। সমস্ত দুঃখ, দূরত্ব আর ভুল বোঝাবুঝি যেন মুছে গেছে। নিঃশ্বাসের সাথে নিঃশব্দে বলা কথা, মৃদু হাসি আর কোমল ছোঁয়া, সব মিলিয়ে রাতটা যেন হয়ে উঠল তাদের প্রথম সত্যিকারের মিলনের মুহূর্ত। ঘরটা নীরব হলেও সেই নীরবতা ছিল তাদের আবেগের একান্ত সঙ্গী। একে অপরের ছোঁয়ায়, ভালোবাসার ভাষায়, চোখের ভাষায়, হাহাকার আর প্রশান্তির মিশেলে তারা এক অনন্ত রাতকে বয়ে নিয়ে গেল। নাফিসা এতক্ষণ সবাইকে একসাথে হাসাহাসি খুনসুটি করছিল, এবার হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা হলো। হঠাৎ পেছন থেকে যেন বজ্রপাতের মতো কারোর শক্ত হাতে তার কবজিটা চেপে ধরলো। সঙ্গে সঙ্গেই তীব্র এক টান, শরীরটা ঘুরিয়ে গেল। চমকে ওঠে নাফিসা, চোখটা বন্ধ করে ফেলল। বুকের ভেতর তীব্র ধকফকানি। ঠিক সেই মুহূর্তেই পরিচিত এক ঘ্রাণ নাকে এসে লাগলো, যা কেবলই একজন মানুষের সঙ্গেই মিশে আছে। আস্তে আস্তে চোখ খুলতেই দেখে সে দাঁড়িয়ে আছে সাইমানের ঘরে। সাইমান ওর ঘরে দাঁড়িয়ে আছে, রেখেছে এক হাত দিয়ে। সাইমান নীরবে ওর মুখের ওপরে এলোমেলো চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে দিল। সেই কোমল স্পর্শে নাফিসার চোখ আবারও অনিচ্ছা সত্ত্বেও বুজে এলো। সাইমান ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে এক একেবারে কানের ওপরে একটা নরম চুমু এঁকে দিল। শরীরটা কেঁপে উঠল নাফিসার। তা দেখে সাইমানের ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দিল। ধীরে ধীরে ওর নাকের সাথে নিচের নাকটা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার পিচ্ছি পুতুল, কালকে আমি তোমাকে কলেজে দিয়ে আসবো। আসার সময়ও আমি নিতে যাব। সকালে আমার জন্য অপেক্ষা করবে। নাফিসা চোখ পিটপিট করে খুলল। তারপর হঠাৎ করে ঝটকা দিয়ে নিজেকে সাইমানের থেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু সাইমান আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরলো বুকের সঙ্গে। নাফিসার কণ্ঠ এবার কাঁপছে, রাগ আর অভিমান মিশেলে। কি ব্যাপার, এভাবে সবসময় স্পর্শ করবেন কেন? কথা কখনো বলেন না, স্বীকার করবেন না ভালোবাসা কি। তা তাহলে করেন কেন এসব? প্লিজ আমার থেকে দূরে থাকবেন। ওর এই অস্থির আর আবেগে ভরা কথাগুলো শুনে সাইমনের বুকের ভেতরে যেন দমে থাকা আগুন হঠাৎ করে তীব্র হয়ে উঠল। সে আরো শক্ত করে নাফিসাকে বুকের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে বলল, বেশি কথা শিখে গেছো তুমি। আর শোনো, আমার থেকে দূরে যাওয়ার কল্পনাও মাথাতে রেখে আনবে না কখনো, বুঝেছো? নাফিসা ওর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলল, আপনাকে আমি বুঝে উঠতে পারি না।
আপনি এক এক সময় এক এক রকম ব্যবহার করেন। আপনার ভেতরে এত রহস্য কেন? সবকিছু এত গোপন রাখেন কেন? সাইমন ঠান্ডা গলায় গম্ভীর চোখে তাকিয়ে পড়ল। পিচ্ছি, এত বুঝতে হবে না। বলতে বলতেই নিজের নাক দিয়ে নরমভাবে ছুঁয়ে দিল নাফিসার গাল। এই কথাতেই যেন নাফিসার মাথার ভেতরে আগুন জ্বলে উঠল। কি আশ্চর্য, এই মানুষটা সব সময় তাকে স্পর্শ করে, কাছে টেনে নেয়, অথচ বলে ভালোবাসে না, সে পিচ্ছি। এক ফোঁটা খোলামেলা স্বীকারোক্তি নেই, শুধু রহস্যে ভরা আচরণ। অভিমান আর ক্ষোভে ফেটে পড়ল নাফিসা। দুই হাত দিয়ে সাইমনের বুক ঠেলে সরিয়ে দিতে চাইল। সরেন, আমার কাছ থেকে দূরে থাকেন। নাফিসার দুই হাত একসাথে শক্ত করে আঁকড়ে ধরল সাইমন। চোখের দৃষ্টি মুহূর্তে গাঢ় হয়ে উঠল। তারপর হঠাৎ করেই নাফিসার কাঁপতে থাকা অধরে নিজের অধর মিলিয়ে দিল। হঠাৎ পৃথিবী যেন থমকে গেল। নাফিসার শিরায় শিরায় আগুন ছড়িয়ে গেল। সাইমনের সমস্ত দখলদারিত্বে, ওর সমস্ত সব দখলদারিত্বে নাফিসার সমস্ত শরীরের ভার ছেড়ে দিল। সাইমন দুই হাতে আগলে নিল নিজের পিচ্চি পুতুলকে। কিছুক্ষণ পর ছেড়ে দিলেও আবারও নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিল। নাফিসা ঠিক মতো শ্বাস নিতে পারছে না। সুযোগ পেলেই এর মধ্যে আবার হাসলে পড়ল সাইমন ওর ঠোঁটের ওপরে। দীর্ঘ সময় পর অবশেষে নাফিসাকে ছাড়ল সে। তারপর বৃদ্ধা আঙ্গুল দিয়ে আলতো করে মুছে দিল নাফিসার ভেজা ঠোঁট। নাফিসা ছাড়া পেয়েই হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। চোখ বুজে স্থির হয়ে দাঁড়িয়ে রইল নাফিসা। সাইমন ধীরে ধীরে দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। তোমার রুমে যাও, আর সকালে তুমি আমার সাথে যাবে, মনে থাকে যেন। নাফিসা এবার চোখ মেলে তাকালো সাইমনের দিকে। মুহূর্তেই রাগে মাথাটা গরম হয়ে উঠল। আমি নিজে এসেছি এখানে, আপনি তো টেনে এনেছেন, তাই না? বাকিটা আর বলতে পারল না, চুপ করে গেল। সাইমন ওর চুপ করে যাওয়া দেখে ঠোঁটে মৃদু হাসি টেনে নিল। হুম, কি বলছিলে? এখানে টেনে নিয়ে এসে তারপর কি বলো? রাগে আবারও লজ্জায় আর রাঙিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল, আপনাদের মাথা। কথাটা বলে এক মুহূর্তেও দাঁড়ালো না সে। দৌড়ে বেরিয়ে গেল সাইমনের ঘর থেকে। ওর চলে যাওয়ার দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সাইমন গম্ভীর স্বরে বলে উঠল, কালকে কিন্তু আমার সাথে যাবে, কথায় মাথায় থাকে যেন। সকালবেলা নাফিসা বসে নাস্তা করছে, সাইমন চেয়ারে বসে আছে। বাড়ির বাকিদের মধ্যে কারো কারো নাস্তা হয়ে গেছে, আর ছোট সদস্যরা বেশিরভাগই এখনো ঘুম থেকে ওঠেনি, গত রাতের দেরি হওয়ার ঘুমের কারণে। নাফিসা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। একবার সামনের দিকে তাকিয়ে দেখলো সাইমনের কফি। সকালবেলা নাফিসা বসে নাস্তা করছে, সামনের চেয়ারে বসে আছে সাইমন। বাড়ির বাকিদের মধ্যে কারোর কারোর নাস্তা হয়ে গেছে, আর ছোট সদস্যরা বেশিরভাগই এখনো ঘুম থেকে ওঠেনি, গত রাতের দেরি করে ঘুমের কারণে। নাফিসা খাওয়া দাওয়া শেষ করে দাঁড়ালো। একবার সামনের দিকে তাকিয়ে দেখলো সাইমন কফির মগে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়াচ্ছে। নাফিসা আফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, মামুনি, আমি তাহলে যাই। বেগম হেসে মাথা নাড়ালেন, সাবধানে যা। নাফিসা ঘুরে চারপাশে তাকালো, সাইমন আর নেই। এই তো, এখনই তো এখানে ছিল, আবার এটুকুর মধ্যে কোথায় চলে গেল? আজকে তো কলেজে তাকে ড্রপ করবে বলে বারবার মাথা খাচ্ছিল। এই লোক কি কি রহস্য যে মাথায় নিয়ে ঘোরে, আল্লাহ মাবুদ জানে। ভাবনার মধ্যে হাঁটা শুরু করলো। পরীক্ষা আর বেশি দিন নেই, কলেজে যাওয়া জরুরি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। গ্যারেজের দিকে তাকিয়ে দেখলো ড্রাইভার কাকা বসে আছে চেয়ারে। রোজ উনি ওকে কলেজে ড্রপ করে দিয়ে আসে। নাফিসা এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে বলল, মতিন কাকা, তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। মতিন কাকা চেয়ার থেকে উঠে নাফিসার দিকে তাকিয়ে বলল, সাইমন বাবা যে বলল আমাকে আর যেতে হবে না, উনি তোমাকে সাথে করে নিয়ে যাবে, বাইরে অপেক্ষা করছে, গিয়ে দেখো তোমার জন্য। নাফিসা চমকে গেল।
এই লোক তো কেবলই ভেতরে ছিল, এইটুকুর মধ্যে আবার বাইরে এসে গাড়িও বের করা হয়ে গেছে। তারপর মতিন কাকার দিকে তাকিয়ে বলল, আচ্ছা। বাইরে গিয়ে দেখলো সাইমন গাড়িতে আগেই বসে আছে, ড্রাইভিং সিটে। জানালা খুলে চোখে ইশারা করছে দ্রুত গাড়িতে বসার জন্য। নাফিসা কোনো কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে পেছনের সিটের দরজায় হাত দিলেই সাইমন সামনের দিকে গম্ভীর কণ্ঠে বলল, ফ্রন্ট সিটে এসে বসো তাড়াতাড়ি। নাফিসা কথা শুনেও কানে নিল না, পেছনের সিটেই বসে পড়ল। নাফিসা এভাবে সাইমনের কথা ইগনোর করে পেছনের সিটে বসায়। সাইমন দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট, সামনে বসতে বলেছি না, আমার পাশে। আর একটা বেশি কথা খরচ করাবে না, চুপচাপ পাশে বসো। দিন দিন তুমি প্রচন্ড লেভেলের জেদি হচ্ছ। নাফিসা প্রথমে ধমক শুনে কিছুটা চমকে গেলেও কিছু মুহূর্তের মধ্যেই রাগে মাথা গরম হয়ে উঠল। দরজা খুলে বেরিয়ে গিয়ে পেছনের সিটের দরজা জোর করে ধাক্কা দিয়ে অফ করলো। তারপর ফ্রন্ট সিটে এসে বসতে বসতে বিড়বিড় করে বলতে থাকলো, তাই তো, বেশি কথা খরচ করবেন কেন? নিজে তো অর্ধেক কথা মুখের ভেতরে রেখে অর্ধেক কথা বের করেন। বলেন। নিজের সিট বেল্টটা বেঁধে বাইরে তাকিয়ে রইল। সাইমন ওর বিড়বিড় করা চোখ দেখে বলল, কি বিড়বিড় করছো? স্পষ্টভাবে বলো। আগে নিজে স্পষ্টভাবে কথা বলতে শেখেন, তারপর আমাকে বলাতে এসেন। স্পষ্টভাবে কথা বলার জন্য দাঁতে দাঁত চেপে আবার বিড়বিড় করে বলল, এইটা কি? বিড়বিড় করে দেখছো কেন আবার? নাফিসা দাঁত কেলিয়ে হেসে বলল, কিছু না। নাফিসা সাইমন চুপচাপ ওর কার্যকলাপ দেখলো, আর কিছু বলল না। নাফিসা ঠিকঠাক বসতেই গাড়ি স্টার্ট দিল। রাস্তা দূরে রাস্তা জুড়ে চুপচাপ থাকা দুইজনই কোনো কথা বলল না। গাড়ি এসে থামলো কলেজের সামনে। নাফিসা তাড়াহুড়ো করে সিট বেল্টটা হাতে ধরে টান দিল। হঠাৎই হাতে টান লাগায় নাফিসা ভার সামলাতে না পেরে পড়ে গেল সাইমনের বুকের উপরে ঠাস করে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সাইমনের গায়ের ঘ্রাণ নিজের নাক দিয়ে নিয়ে নেওয়া শুরু করলো ও। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে দিল না সাইমন। নাফিসার বাহু ধরে টেনে তুলে নিজের মুখোমুখি আনলো নাফিসার মুখটা। কলেজ ছুটি হওয়ার পর এখান থেকে এক পাও নড়বে না, যতক্ষণ না আসবো। সাবধানে থাকবে, গট ইট? বলেই নাফিসার চোখে শুকনো একটি চুমু এঁকে দিল, তারপর ছেড়ে দিল। ছাড়া পেতেই নাফিসা কোনো দিকে না তাকিয়েই গাড়ির দরজাটা থেকে লাগিয়ে বেরিয়ে গেল, কলেজের ভেতরে ঢুকতে গেল। আর এই লোক যখন থেকে তার ঠোঁটে আক্রমণ করে বসে আছে। সাইমন ওর দিকে তাকিয়ে রইল যতক্ষণ না নাফিসা ভেতরে ঢুকছে। তারপর নিজেও গাড়ি স্টার্ট দিয়ে দিয়ে চলে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটির নাম হচ্ছে চোদ্দের চিঠি, লিখেছে আরোরা চৌধুরী আরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।